5 দিন আরও কেটে গেছে। অনামিকা প্রান্তিকের হাত থেকে মুক্তি পাওয়ার পথ এখনো খুঁজে চলেছে। প্রান্তি যখন অফিসে থাকে, অনামিকা তখন সারা বাড়ি ঘুরে বেড়ায়, এই ভেবে যে সে যদি এখান থেকে বেরোনোর পথ পেয়ে যায়। এখন পরন্ত বিকাল, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকালে ঝোড়ো হাওয়া উপভোগ করছিল অনামিকা। তখনই পুষ্পা আসে ছাদে। ম্যাডাম, নিচে কেউ স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন, বলছে নাকি খুব দরকার। আপনি কি একবার কথা বলবেন লোকটার সাথে? আমি কথা বলবো, কিন্তু ওনার পার্সোনাল। স্যার তো এখনই চলে আসবেন। আমি কি তাহলে লোকটাকে আউট হাউসে নিয়ে গিয়ে বসাবো? নাম জিজ্ঞাসা করছো লোকটার? হ্যাঁ, বলল প্রীতিম সেন। নামটা শুনে চমকে উঠল অনামিকা। এটা কি ওর চেনা সেই প্রীতিমই? আর এক মুহূর্তেও দাঁড়ালো না, ও ছাদে ছুটি নিচে নেমে এলো। প্রধান দরজা দিয়ে বাইরে বেরিয়ে দেখে একজন পিছন করে দাঁড়িয়ে সিকিউরিটির সাথে কথা কাটাকাটি করছে। বুকের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেল ওর। কি হচ্ছে এখানে? অজ্ঞাত লোকটা সহ সমস্ত সিকিউরিটি ঘুরে দাঁড়ালো। চমকে উঠল অনামিকা লোকটাকে দেখে। এটা সত্যি প্রীতম। খুশিতে আত্মহারা হয়ে গেল ও। একজন সিকিউরিটি এগিয়ে এলো ওর কাছে। আপনি কেন বাইরে বেরিয়ে এলেন ম্যাডাম? স্যার জানতো পারলে খুব রাগ করবেন। আপনি ভিতরে যান, আমরা এদিকটা সামলে নিচ্ছি। ওনাকে ভিতরে আসতে বলুন। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রীতিম আর অনামিকা। অনামিকার চোখে আনন্দের অশ্রু, প্রীতিমের চোখে ভয়। অনামিকা ছুটে গিয়ে জড়িয়ে ধরল প্রীতিমকে। আমাকে এখান থেকে নিয়ে চলো প্রীতিম, প্লিজ আমাকে নিয়ে চলো। আমি গত 6 দিন যাবৎ এখানে আটকে আছি। আমাকে ওই প্রান্তিকের থেকে অনেক দূরে পালিয়ে নিয়ে চলো প্লিজ। মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রীতম। এখানে এসে অনুশোচনা করছে ও, কারণ ও জানে ও যদি এখানে কোনো চালাকি করে প্রান্তি ওকে মেরে ফেলবে। অনামিকা প্রীতিমের বুক থেকে মাথা তুলল। আমাকে তোমার ফোনটা দাও প্রীতিম, আমি বাবাকে ফোন করব হাতে, যাতে খুব তাড়াতাড়ি এখানে পুলিশ নিয়ে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রান্তিক আসার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে, প্লিজ চলো। প্রীতিম অনামিকার হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে দিল। অনামিকা অবাক চোখে তাকালো প্রীতিমের দিকে। প্রান্তিক স্যার কোথায়? অনু, তুমি প্রান্তিককে চিনলে কি করে? আর ওনার সাথেই বা তোমার কি দরকার প্রীতম? সেটা আমি প্রান্তিক স্যারকেই বলবো, তোমাকে বলার কোনো প্রয়োজন বোধ করছি না। অনামিকা প্রান্তিকের 2 বাহু চেপে ধরল। প্রীতম, আমি তোমাকে ভালোবাসি। আগামী বছর আমাদের বিয়ে হওয়ার কথা। প্রীতম অনামিকার হাত দুটো ঝিনকে ফেলে একটু দূরত্বে গিয়ে দাঁড়ালো। যেই মেয়ে অবিবাহিত অবস্থায় একটা অবিবাহিত ছেলের সাথে 6টা রাত কাটিয়েছে, এরপর সে বাড়ি ফিরে গেলেও তাকে আমি বিয়ে করব, এটা তুমি কি করে ভাবলে অনু? এসব তুমি বলছো প্রীতিম, বিশ্বাস করো আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আমি এখনো তোমারই আছি। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ আর একটা নারী 145 ঘন্টারও বেশি একসঙ্গে আছে, আর তাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি, সেটা আমাকে মানতে হবে। তুমি বিশ্বাস করো প্রীতিম। কি হচ্ছে এখানে? আর প্রীতম, তুমি এখানে কেন এসেছো? প্রান্তিককে বাড়িতে ঢুকতে দেখে প্রীতম এগিয়ে গেল তার কাছে। অনামিকা পাথরের মূর্তির মতো শুধু চেয়েই রইল প্রীতিমের দিকে। প্রান্তিক আরো চোখে অনামিকাকে দেখে আবার প্রীতমের দিকে তাকালো। তুমি এখানে কি করছিলে? স্যার, আপনি তো একটু আগে আমাকে ফোন করে আসতে বললেন। ও হ্যাঁ, খেয়াল ছিল না। তুমি একটু এখানে বসো, আমি চেঞ্জ করে আসছি। প্রান্তিক প্রীতিমকে বসতে বলে অনামিকার কাছে গিয়ে হাতটা ধরল ওর। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না অনামিকার মধ্যে। কোনো চালাকি করার চেষ্টা করবা না অনামিকা, ওপরে চলো। প্রান্তিক অনামিকার হাত ধরে উপরে যেতে লাগলো। অনামিকার পিছনে
ঘুরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। চোখ দিয়ে অবাধ্য জলরাশিগুলো না চাইতেও গড়িয়ে পড়ছে ওর। নিজের রুমে হাঁটু মুড়ে কাঁদছে অনামিকা। 5 দিন আগে প্রান্তিকের বলা কথাগুলো ওর বড্ড মনে পড়ছে। তার মানে সত্যিই প্রীতম প্রান্তিককে সাহায্য করেছে। আসতে পারি। অনামিকা মুখ তুলে তাকাতেই প্রান্তিককে দেখতে পেল। চোখের জলটা মুছে নিলেও সঙ্গে সঙ্গে। এখন আর কে দেখি হবে অনামিকা? প্রীতমকে জীবন থেকে মুছে ফেলো। হুকুসকে তাকালো অনামিকা প্রান্তিকের দিকে। এসবই আপনার চাল, তাই না? আপনি প্রীতমকে ভুল বুঝিয়েছেন। আপনি ওর ব্রণ ওয়াশ করেছেন। প্রান্তিক তির্যকভাবে হাসলো। তুমি খুব বোকা অনামিকা, খুব বোকা। অনামিকা বিছানা থেকে উঠে এসে প্রান্তিকের শার্টের কলা চেপে ধরল। কেন করছেন আপনি আমার সাথে এমন? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি তো জানতেন আমি প্রীতমকে ভালোবাসি। গত 3 বছর ধরে একটা সংসার সাজানো স্বপ্ন দেখছি। কেন সেটা এভাবে ভেঙে দিলেন আপনি প্রান্তিক? কেন? কি পাচ্ছেন এগুলো করে? প্রান্তিক উচ্চস্বরে হো হো করে হেসে ওঠে। যে তোমার বিনিময়ে 10 লাখ টাকার ডিল করে আমার সঙ্গে, সে তোমাকে ঠিক কতটা ভালোবাসে অনামিকা? আমাকে দোষ দেওয়ার আগে ব্রণ ওয়াশ আর বিশ্বাসঘাতকতার মধ্যে পার্থক্য করতে শেখো। যাই হোক, তোমাকে আমি এত কথা কেন বলছি? রেডি হও, ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে কেন যাব? আমার তো কিছু হয়নি। কলকাতার সেরা গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যত দেরি করব আমার বেবি আসতে তত দেরি করবে। তাই এখন থেকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়া ভালো। অনামিকা প্রান্তিকের জামার কলা ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমি কোথাও যাব না, কোনো বেবি আসবে না। প্রান্তিকের মুখ রাগ হলো। জেদ করো না অনামিকা, তোমার বাবা কিন্তু খুব অসুস্থ। যে ডক্টর ওনার ট্রিটমেন্ট করেছেন তিনি কিন্তু আমার একটা কথায় তোমার বাবাকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে পারে। আটকে উঠল অনামিকা। ওর বাবার শরীর খারাপ, নিশ্চয় ওর জন্য চিন্তা করে করে এসব হয়েছে। আমি যাব ডক্টরের কাছে। তবে বাবার যিনি ট্রিটমেন্ট করেছেন তাকে বলুন যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। বিজয়ের হাসি হাসল প্রান্তিক। রেডি হয়ে নিচে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। প্রান্তিক অনামিকা রুম থেকে বেরিয়ে নিচে আসে। সোফায় বসে কাউকে একজনকে ফোন করে। এখন কেমন আছে ও? আগে থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। অপর প্রান্তে থেকে একটা ভারী পুরুষ কণ্ঠে বলে ওঠে, না প্রান্তিক, কোনো ইমপ্রুভমেন্ট নেই, আগের মতনই আছে। আমার মনে হচ্ছে না ও আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে বলে। ওকে তো উঠে দাঁড়াতেই হবে ডক্টর, আমার জন্য ওকে উঠে দাঁড়াতে হবে। ওর এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার জন্য ওকে উঠে দাঁড়াতে হবে। ওর ওপর প্রান্তের মানুষটা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। এই ইগো তুমি একদিনে দেখতে আসুনি, সময় করে একদিনে এসো। আমি বুঝতে পারি ওই একদিন ওদিক চেয়ে শুধু তোমাকেই খোঁজে। আমি 2-1 দিনের মধ্যে আসবো ডক্টর, ওকে বলে দিও আমি আসবো। গাড়ি থেকে নেমে চমকে ওঠে অনামিকা। এদিক ওদিক চেয়ে বুঝতে পারে প্রান্তিক ওকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছে। আপনি আমাকে এয়ারপোর্টে কেন নিয়ে এসেছেন? আমি কোথাও যাব না। অনামিকা এয়ারপোর্টে পার্কিং এরিয়া থেকে ছুটে পালিয়ে যেতে গেল। প্রান্তিক ওকে চেপে ধরে। একদম বাড়াবাড়ি করবে না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। অনামিকা খুব ভেঙে পড়ে। এতদিন একসাথে না থাকলেও পরিবারের অনেক কাছে ছিল, কিন্তু প্রান্তিক এবার ওকে সবার থেকে দূরে যেতে চাইছে। আমি কলকাতা ছেড়ে যাব না প্রান্তিক, আপনি আমাকে আটকে রাখার মারুন ধরুন, তবু এখানেই রাখুন। আমি আমার পরিবারের থেকে দূরে যাব না। 1 মিনিট, আপনি আমার পাসপোর্ট প্লেন কোথায়? প্রীতম দিয়েছে। যাই হোক চলো, চেকিং করতে টাইম লাগবে, 1 ঘন্টা পর আমাদের ফ্লাইট। আর হ্যাঁ, বেশি চালাকি করতে যাবে না। এই মুহূর্তে তোমার বৌদি আর ভাইপো রাস্তায় আছে, বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে তারা। অনামিকা চুপ করে গেল। ওর দুর্বল জায়গায় বারবার আঘাত হানে
এই লোকটা। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সেটা জানতে পারি। অস্ট্রেলিয়া। অনামিকার মুখে কিছুক্ষণের জন্য এক অন্যরকম আনন্দ দেখা যায়। অস্ট্রেলিয়া হলো অনামিকার ডিপ্লোস, এখানে যাবে ও। তবে যে এভাবে ওর স্বপ্ন পূরণ হবে ভাবেনি। একজন বন্দিনীর মতো দেশ ছাড়তে হচ্ছে ওকে। এসো আমার সঙ্গে। প্রান্তিক অনামিকার হাত ধরলো। পিছনে প্রান্তিকের দুজন লোক ওদের ল্যাগেজগুলো বয়ে নিয়ে এলো গেট অবধি। তারপর প্রান্তিক ওদের টাকা দিয়ে পাঠিয়ে দিল। ওরা দুজনেই এগিয়ে গেল বাকিটা পথ। সমস্ত চেকিং কমপ্লিট করে ওরা গিয়ে বসলো কলকাতা থেকে দিল্লিগামী একটা প্লেনে। এখান থেকে দিল্লি, তারপর এখান থেকে সোজা অস্ট্রেলিয়া। শুধুমাত্র পরিবারকে বাঁচাতে নিজের ইচ্ছার বিরুদ্ধে অনামিকা একটা অজানা মানুষের সঙ্গে পাড়ি দিল এক অজানা পথে। নিজের আপনজনদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে সে। নিজের জীবনটাই যেন ও প্রান্তিকের হাতে তুলে দিয়েছে। একটা পুতুলের মতো বাঁচবে ও, যেন যেমন ভাবে খেলতে চাইবে ওকে সেভাবেই খেলা দেখাতে হবে। কলকাতা ছাড়ার সঙ্গে সঙ্গে অনামিকা চোখ ভারী হয়ে উঠল। প্ল্যানে জানালা দিয়ে একবার নিজের শহর, নিজের জন্মস্থানকে শেষবারের মতো দেখে নিল ও। হয়তো আর কোনোদিনই এখানে আসা হবে না ওর। একটা 22 তলা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে অনামিকা আর প্রান্তিক। গেটে ওদের গাড়িটা ঢুকতেই দুজন মহিলা দেহরঙ্গী আর দুজন পুরুষ দেহরঙ্গী এসে ওদের ঘিরে দাঁড়ালো। অনামিকা অবাক হয়ে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিক সেসব পাত্তা না দিয়ে অনামিকাকে নিয়ে লিফটে উঠলো। বডিগার্ডগুলো উঠলো পাশের লিফটে। এখানে আপনিও আগেও এসেছেন। 15 বছর বয়স থেকে আমি এখানেই আছি। এটাই আমার শহর। কিন্তু আপনারা তো সান ফ্রান্সিসকোয় গিয়েছিলেন, মা বাবা ওখানেই থাকে। আমি হায়ার স্টাডিজের জন্য অস্ট্রেলিয়া চলে আসি। পড়াশোনা শেষে একটা জব পেয়ে যায়, তাই এখানেই থেকে যায়। এখন এই অ্যাপার্টমেন্টের 5টা ফ্ল্যাট আমার, তার মধ্যে আমরা থাকবো 15 তলায়। আমাকে আটকে রাখার জন্য সব প্ল্যানিং করে ফেলেছেন দেখছি। আর বেশি দিন তোমাকে আটকে রাখবো না আমি। তুমি নিজেই থাকতে চাইবে আমার কাছে, নইলে। প্রান্তিক রহস্যময় একটা হাসি দিল। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। নইলে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার জন্য নিজের শহরে তোমাকে অনেক বদনাম কুড়াতে হবে। মানে আপনি ভেবেই নিয়েছেন আমি প্রেগনেন্ট হয়ে গেছি? কয় মাস পরই হবে। 15 তলায় লিফট আসতেই দরজা খুলে গেল। প্রান্তিক বেরিয়ে এলো। পিছন পিছন অনামিকাও বেরালো। একটা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো ওরা দুজন। নেমে প্লেটে বড় বড় করে লেখা মিস্টার অ্যান্ড মিসেস মজুমদার। অনামিকা কৌতূহল হলো নেম প্লেটটা দেখে। আপনি ম্যারেড? প্রান্তিক ভ্রু কুঁচকে তাকালো অনামিকার দিকে। তারপর অনামিকার দৃষ্টি অনুসরণ করে নেম প্লেটের দিকে তাকাতেই পুরোটা পরিষ্কার হলো ওর কাছে। ইয়েস, আই অ্যাম ম্যারেড। আপনার ওয়াইফ কই? আর ওয়াইফ যদি থেকেই থাকে তাহলে আপনি আমার কাছে বেবি চাইছেন কেন? উনি তো আপনাকে বেবি দিতে পারবেন, তাও আবার লিগ্যালি। এত কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব অনামিকা? তোমার বিনিময়ে প্রীতিম আমার কাছ থেকে 25 লাখ নিয়েছে। এখন তোমাকে দিয়ে কি করবো সেটা আমার ব্যাপার। প্রান্তিক দরজাটা খুলে ভিতরে ঢুকলো। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে গোছানো একটা 4 রুমের ফ্ল্যাট এটা। অনামিকাও ঢুকলো প্রান্তিকের পিছন পিছন। আপনি কৈফিয়ত দিতে বাধ্য প্রান্তিক। নিজেদের স্বামী স্ত্রীর সংসারে নিজের স্ত্রীর অবস্থানে একটা অন্য মেয়েকে এনে ঘরে তুলছেন, সেটা তো আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। প্রান্তিক অনামিকার দিকে ঘুরে অনামিকার দুটো গাল চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল অনামিকা। ছাড়ুন আমাকে। 2 দিন ভালো ব্যবহার করেছি বলে ভেবে বসো না। আমার লাইফ সম্পর্কে জানা সমস্ত রাইট তোমার কাছে। তুমি জাস্ট আমার কেনা একটা খেলনা।
যতদিন প্রয়োজন থাকবে নিয়ে খেলবো, তারপর ছুঁড়ে ফেলে দেব। প্রান্তিকের মুখ থেকে এমন নিম্ন রুচির একটা কথা শুনে ঘৃণায় গাটা গুলিয়ে উঠল অনামিকার। এই কটা দিনে নিজের পজিশনটা কতটা নিচে নেমে এসেছে সেটা ভেবে কষ্ট হয় ওর। মনে মনে প্রীতিমের উদ্দেশ্য বলে, তোমাকে আমি ভালোবাসছিলাম প্রীতিম, কিন্তু তুই তো আমার ভালোবাসার যোগ্যই না। তুই আমার সঙ্গে যেটা করেছিস তার দাম তোকে দিতেই হবে প্রীতিম। এখান থেকে একবার মুক্তি পাই শুধু, তারপর তোর জীবন শেষ করে দেব আমি। প্রান্তিক অনামিকার গাল ছেড়ে অনামিকার হাত ধরে রুমের দিকে এগিয়ে গেল। একটা বড় রুমে ঢুকে লাইট অন করলো প্রান্তিক। এটা তোমার রুম আগামী 1.5 বছরের জন্য। আপনার স্ত্রী কোথায়? উনি কিছু বলবেন না? শেয়ার ইজ প্রেজেন্ট। এখানে দেখাশোনা করার কেউ নেই, তাই ওকে মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। আমেরিকায় অনামিকার এই বিস্ময়ে হয়তো শেষ নেই। প্রান্তিক মানুষটাকে এবার বড্ড গোলমেলে লাগছে তার। অনেক রহস্য আছে এই মানুষটার মধ্যে। না হলে কদিন পর যার নিজের বেবি হয়ে সে কীভাবে অন্য একটি মেয়ের কাছ থেকে বেবি চায়? আই থিঙ্ক আপনার বেবি চায় না, আপনার চাই নারী শরীর। ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার জন্য যেটা আপনি পাচ্ছেন না সেটাই চাইছেন আপনি আমার কাছ থেকে। আপনি তো আপনার ওয়াইফকেও ঠকাচ্ছেন মিস্টার মজুমদার। আপনার লাইফ নিয়ে এত সিকিউরিটি কেন তোমার? তুমি এখন আমার গোলাম। আমি তোমার কাছে বেবি চেয়েছি মানে তুমি আমাকে সেটাই দেবে। হ্যাঁ, আমি তো আলাদিনের আচার্য প্রদীপ। আপনি আমার গায়ে হাত বুলিয়ে বাচ্চা চাইলেন আর আমি দিয়ে দিলাম। এই নিয়ে আমি আর একটাও কথাও বললাম না। তাড়াতাড়ি চেঞ্জ করে কিচেনে যাও। আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবে। অনামিকা খুব বিরক্ত হলো। নিজের বাড়িতে রাজকন্যার মতো লাইফ লিড করা মেয়েটাকে নাকি আজকে কাজের লোকে কাজ করতে হবে। এটা ভেবেই নিজের ওপর খুব করুণা হয় ওর। এত বড় লোক মানুষ বাড়িতে একটা কাজের লোক রাখতে পারে না। প্রান্তিক হাসলো। তো তোমাকে 25 লাখ টাকা দিয়ে কিনেছি কিসের জন্য? শপিংস করে সাজিয়ে রাখার জন্য। যা বলেছি তাই করবে। প্রান্তিক রুম থেকে বেরিয়ে গেল। অনামিকার আগে জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। প্রান্তিক এই শব্দটা শুনে বড্ড রেগে যায়। খুব বার বেড়েছে তোমার। 2 দিন ভালো করে কথা বলেছি বলে খুব উড়ছো। এবার তোমার ডানাগুলো ছাটার সময় এসে গেছে। অনামিকা সবজি কাটছে আর মুখে বিড়বিড় করে কিছু বলছে। একটু আগেই স্নান করে সাথে সাথে রান্নাঘরে চলে এসেছে, না হলে প্রান্তিক তাকে হাজারো কথা শোনাবে। চুলটা ভালো করে মোছারও সময় পায়নিও। জীবনটাই আর শেষ হয়ে গেল। মায়ের কথা শুনে স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে না গেলেই ভালো হতো। তাহলে আমি আজ কলকাতায় পায়ের ওপর পো তুলে চিকেন লেগ পিস খেতে পারতাম। আর তা না করে এখন আমাকে রান্না করতে হচ্ছে। তোর এই সর্বনাশের জন্য তুই দায়ী অনামিকা পাল। কি বিড়বিড় করছো? প্রান্তিককে কিচেনে ঢুকতে দেখে আরও রেগে গেল অনামিকা। রাগটা গিয়ে পড়ল ওর কাটতে থাকা গাজরের উপর। গাজরের উপর রাগটা না দেখিয়ে যদি প্রীতিমের উপর দেখাতে তাহলে আজকে তোমাকে এখানে থাকতে হতো না। কথাটা বলতে বলতে প্রান্তিক এগিয়ে গেল অনামিকার কাছে। অনামিকার চুলের জলে ওর জামার অনেকখানি অংশ ভিজে গেছে, তাতে বেশ মোহে লাগছে ওকে। প্রান্তিক অনামিকার চোখের কাছে নাড়তে থাকা চুলগুলো ওর কানের কাছে গুঁজে দিল। অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে তাকালো। সরে যান প্রান্তিক। সরল না, বরং উল্টো আরো অনেকটা কাছাকাছি চলে এলো ওর। 2 হাত দিয়ে অনামিকার গালগুলো আলতোভাবে ধরল প্রান্তিক। অনামিকার শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে থাকলো। শিহরণে চোখ বুঝলো অনামিকা। প্রান্তিক হাত অনামিকার চুলে বিবরণ করতে শুরু করলো। পকেট থেকে ক্লিপটা বের করে অনামিকার চুল আটকে দিল। তখনও অনামিকাকে চোখ বন্ধ করে থাকতে দেখে হো হো করে হেসে উঠল প্রান্তিক। এখনই ফিলিংস জাগলো হবে। এই তো সবে সন্ধ্যা, রাত পর্যন্ত তো ওয়েট করতে হবে মিস পাল।
অনামিকা তড়িৎ গতিতে চোখ খুলল, নিজের কাছে নিয়েই লজ্জিত সে। হঠাৎ প্রান্তিকের ছোঁয়ায় ওর অস্থির হচ্ছে না এটা ভাবনায় অনামিকাকে তারপরও কোনো উত্তর না দিয়ে আবার গাজর কাটায় মনোযোগ দেয়। তোমাকে কেন এখানে নিয়ে এলাম জানো? অনামিকা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক বলতে শুরু করলো, কলকাতার বাড়িতে এত সিকিউরিটি গার্ড, হেল্পিং হ্যান্ডের মতো থেকে রোম্যান্স করার সুযোগ পেতাম না। এখানে কেউ নেই, কাজে লোক পর্যন্ত রাখিনি। তাই আমার বেবিকে পৃথিবীতে আনা প্রসিডিউরটা তো শুধু করতে হবে। আপনি খুব খারাপ একটা মানুষ প্রান্তিক। আউ নাও ড্যাড, আমাকে ছেড়ে দিন না। এভাবে একটা অবিবাহিত মেয়ের বাচ্চা জন্ম দেওয়াটা আমাদের সোসাইটি কি চোখে দেখেন জানেন? এই সোসাইটিটির কাছে আমার পরিচয় হবে পতিতা, তাতে আমার কি? একটা দীর্ঘশ্বাস ফেললো অনামিকা। প্রান্তিকে মন গলাতে পারবে না ও, তাই অন্যভাবে চেষ্টা করতে হবে ওকে। আপনি এখন এখান থেকে যান, রান্না হয়ে গেলে ডাকবো আপনাকে। প্রান্তিক চলে গেল কিচেনে থেকে। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফোন লাগালো কাউকে। ওখানে কাজ কত দূর, ওকে নজরে রাখো, কোথায় যায়, কার সাথে দেখা করে, সব ইনফরমেশন চাই আমার। হ্যাঁ স্যার, আমাদের লোক সারাক্ষণ নজর রেখেছে ওর ওপর। ওর সাহায্যেই আমরা আসল মাস্টার মাইন্ডকে খুঁজে পাবো। একদমই তাই, ওর ওপর থেকে নজর সরানো যাবে না। ওদের গ্যাংটা কিন্তু খুবই চালাক, তাই আমাদের সাবধানে পা ফেলতে হবে। প্রান্তিক ফোনটা রেখে ল্যাপটপ নিয়ে বসলো। অফিসের কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করে মেল করলো। দরজায় ধাক্কা শব্দ শুনে ল্যাপটপ বন্ধ করে দরজা খুললো ও। কি চাই? এত তাড়াতাড়ি তো রান্না হওয়া সম্ভব নয়। আপনাকে কেউ খুঁজছেন? কে? একজন মধ্যবয়সী মহিলা। প্রান্তিকে আর বুঝতে বাকি থাকে না কে তাকে খুঁজছে। গত 5 বছর হলো উপরের ফ্ল্যাটে এসেছেন এই মহিলারা। বাঙালি হয় সুবাদে প্রায়শ প্রান্তিকের কাছে আসেন উনি। প্রান্তিক কিছুটা বিরক্ত হয়ও। তুমি আমাকে না জিজ্ঞাসা করে দরজা খুলছো কেন? অনেকক্ষণ ধরে বেল বাজিয়েছিলাম, আপনি আসছেন না দেখে খুলে দিয়েছিলাম। এর শাস্তি পরে দিচ্ছি তোমাকে। সরো, বাইরে আসবে না এখন একদম। প্রান্তিক অনামিকাকে সরিয়ে বেরিয়ে এলো। দরজার কাছে আসতেই দেখে ওই মহিলাটি হাসি মুখে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন কাকিমা? না, আসলে বিকালের দিকে দেখলাম একটা মেয়েকে নিয়ে তুমি ঘরে ঢুকছো, তাই জানতে এলাম মেয়েটা কে গো? এখনো দরজা খুলে দিল, বউ নাকি? প্রান্তিক মনে মনে বিরক্ত হলেও মুখে সেটা প্রকাশ করলো না। হ্যাঁ কাকিমা, বউ হয় আমার। বাহ, খুব ভালো, বৌমা খুব ভালো হয়েছে। তবে হিন্দু বাঙালির বাড়ির বউ হয়ে শাঁখা সিঁদুর কিছুই নেই, অন্তত নোয়াটা তো রাখতে পারতো হাতে। কাকিমাও বাঙালি। এই যা কাকিমা, আমার অফিসের কিছু কাজ পড়ে আছে, পরে কথা হবে আপনার সাথে। আপনি ওখানে কেন বললেন আমি আপনার বউ? ওই বাঙালি মহিলাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকাতেই এমন একটা প্রশ্নের সম্মুখীন হয় প্রান্তিক। অনামিকার চোখে অনেক কৌতূহল। তারপর অনামিকাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে খুব রেগে যায় প্রান্তিক। তোমাকে না বলেছিলাম বাইরে না বেরাতে? কেন বাইরে এসেছো? তাহলে বাইরে এসে আবার লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে কেন? এখানে তো লুকিয়ে লুকিয়ে কথা শোনার কোনো প্রশ্নই নেই, যেখানে আমাকে নিয়েই কথা হচ্ছিল। আপনি ওনাকে কেন বললেন আমি আপনার বউ? আনসার মি প্রান্তিক। অনামিকা তাকে জেরা করেছে এটা ভেবে প্রান্তিকের চোখে আগুন সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে অনামিকার হাত দুটো চেপে ধরে পিছনে ঘুরিয়ে শক্ত করে ধরে ওকে। তাহলে কি বলতাম আমি তুমি আমার রক্ষিতা? মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ প্রান্তিক। আমার সম্পর্কে এমন কথা বলবে না। আমি আপনার কাছে স্বইচ্ছায় আসিনি, আপনি আমাকে আটকে রেখেছেন এখানে। আমি সবাইকে বলে দেব। প্রান্তিক খুব জোরে হেসে উঠল। প্রমাণ করতে পারবে তো? এখানে আমার পজিশনটা ঠিক কি সেটা তুমি এখানে এসেই আশা করে বুঝতে পেরেছো। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই মিস অনামিকা পাল। প্রান্তিককে
ব্যাং করে হাসলো অনামিকা। হ্যাঁ, সে আর কি, পাওয়ার কাছে বলেই তো আপনার নতুন নতুন নারীর শখ যায়। তুমি কবে দেখলে অনামিকা আমার নতুন নতুন নারীর দরকার হয়? প্রান্তিক অনামিকাকে আরো জোরে চেপে ধরে এত অনামিকার হাতের চুড়িটা ভেঙে যায়। ব্যথায় কুকিয়ে ওঠে ও। হাতটা ছাড়ুন, আমার লাগছে। অনামিকার ভেজা কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে ওর হাতটা ছেড়ে দেয় প্রান্তিক। অনামিকা নিজের হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে। প্রান্তিক বোঝার চেষ্টা করে কি হয়েছে। যখন ও নিজের হাতটা দেখে আটকে ওঠে ও। নিচে ভাঙ্গা চুড়িটা দেখে বুঝতে পারে ও নিজের ভুলটা। অনামিকাকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে ও। আমি সরি অনামিকা, দেখি হাতটা দাও, আমি বুঝতে পারিনি, প্লিজ প্লিজ অনামিকা হাতটা দাও। বিল্ডিং হচ্ছে ক্লিন করতে হবে। প্রান্তিক অনামিকার হাতটা ধরতে গেল। অনামিকা নিজের হাতটা সরিয়ে দেয়। জুতে মেরে গরু দান করতে এসেছেন, চাই না আপনার এই দয়া। আপনার তো আমার শরীর দরকার। আপনি স্ব ইচ্ছায় নিজেকে আপনার হাতে তুলে দিলাম। আপনার কত খিদে মিটিয়ে নিন আজ। শান্ত হও, হাতটা দাও, না হলে ইনফেকশন হয়ে যাবে। এত অস্থির কেন হচ্ছেন আপনি? আমার পরিবারের থেকে দূরে সরিয়ে আমাকে যে ব্যথাটা আপনি দিয়েছেন, এটা সেই তুলনায় কিছুই না। নিজের রুমে যাও, সময় হলে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আমি এখনই সব প্রশ্নের উত্তর চাই। প্রান্তিক নিজের রাগটা নিয়ন্ত্রণ আনার জন্য হাতের মুঠো শক্ত করে লম্বা শ্বাস নিল। তার স্থির কণ্ঠে বলল, ঘুরে যাও অনামিকা, এই নিয়ে পরে কথা হবে। আমি আমার প্রশ্নের উত্তর না পেলে কিছুতেই ঘরে যাব না। বাদ ভাঙল প্রান্তিকের। এ কদিন অনেক চেষ্টা করেছে নিজেকে শান্ত রাখার, কিন্তু এবার আর পারল না। উচ্চস্বরে বলল, আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? ঘরে যেতে বলছি তো। আর এক সেকেন্ডও আমার চোখের সামনে থাকলে খুন করে ফেলবো তোকে। যা। প্রান্তিকের উঁচু আওয়াজে ফুঁপিয়ে কেঁদে উঠল অনামিকা। ছোটবেলা থেকেই খুব আবেগপ্রবণ ও কারোর উচ্চ গলায় স্বর সহ্য করতে পারে না। ছুটে ড্রয়িং রুম থেকে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল অনামিকা। প্রান্তিক সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি যতটা খারাপ ভাবো আমি ততটাও খারাপ নই অনু। তবে তুমি যদি আমার পথে কাঁটা হয়ে দাঁড়াও, তোমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে আমি একবারও ভাববো না। তাই এমন কোনো কাজ করো না যাতে আমাকে এই সিদ্ধান্তটাই নিতে হয়। প্রান্তিক মজুমদার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সে তার লক্ষ্য পূরণ করবেই। রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, আবার পুনরায় রাত গড়িয়ে সকাল। এভাবে কেটে গেছে প্রায় একটা মাস। সম্পর্কের সমীকরণ পাল্টায়নি এই এক মাসে। শুধু অনামিকা বাড়ির প্রত্যেকের জন্য চিন্তা করে করে নিজের শরীরে অযত্ন করেছে। আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে সে। তবে অবাক করার বিষয়, এই এক মাসে অনামিকাকে ছুঁয়েও দেখেনি প্রান্তিক। তার মতো ডক্টর নাকি বলেছে অনামিকা এখন কনসিভ করলেও নাকি ওর প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। তাই যথাসাধ্য দূরত্ব বজায় রেখেছে ও অনামিকার থেকে। প্রান্তিক এখন বাড়ির বাইরে আছে, অনামিকা বাড়িতে একা। যদিও গেটের বাইরে দুজন গার্ড ডেকে রেখে গেছে প্রান্তিক। এই এক মাসে অনামিকা খেয়াল করেছে একটা রুমে প্রত্যেক দিন রাতে ঘন্টার পর ঘন্টা কাটায় প্রান্তিক। বেশ কৌতূহল জেগেছে তার মনে। এই রুমটা নিয়ে যদি প্রান্তিকের সম্পর্কে কিছু জানতে পারে, এটা ভেবে এই রুমে চিরুনি তল্লাশি করবে বলে ভেবে ফেলেছে ও। অনেক কষ্টে ঘরের চাবি উদ্ধার করেছে। চাবি খুলে ঘরে ঢুকে অনামিকা। চারিদিক অন্ধকার হওয়ায় কিছুই দেখতে পাচ্ছে না। এখানে এত অন্ধকার কেন? ফোনটাও আনেনি। যাই গিয়ে ফোনটা নিয়ে আসি। রুম থেকে বেরোতে যাবে অমনি বাইরে কলিং বেল বাজার শব্দ পায়ও। ভয়ে ভয়ে রুমে আবার চাবি দিয়ে দরজা খুলে দেয়। প্রান্তিক ভেতরে ঢোকে। কি করেছিলি? এত দেরি হলো কেন? শরীরটা একটু খারাপ, শুয়েছিলাম। রেডি হও,
ডক্টরের কাছে যাব। অনামিকা কপাল চাপড়ালো। শুধু শরীর খারাপ বলাতে এরকম উদ্বিগ্ন হয়ে পড়ল। কি হলো? যাক, এত ব্যস্ত হবেন না। আমার তেমন কিছু হয়নি, কয়েকবার বমি হয়েছে শুধু। প্রান্তিক ভ্রু কুঁচকালো। অনামিকা যে মিথ্যে বলেছে সেটা বুঝতে ওর বেশিক্ষণ সময় লাগলো না। তবুই একটু মজা করার লোভে সামলাতে পারল না প্রান্তিক। এখনো তো কিছুই করেনি, তাহলে বমি হচ্ছে কিভাবে? কিছু করেননি মানে? কি করার কথা বলেছেন আপনি? প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে এলো। আদর অনামিকার কানের পাশটা গরম হয়ে উঠল। প্রান্তিকের থেকে দূরত্ব বাড়ালো, না হলে ওর হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা সম্পর্কে প্রান্তিক অবগত হয়ে যেত। ও জানে না এই অনুভূতির নাম কি। গত 1 মাস ধরে প্রান্তিক যেভাবে ওর কেয়ার করেছে সেরকমটা প্রীতিম কোনোদিনও করেনি। এর পিছনে প্রান্তিকের যতই খারাপ উদ্দেশ্য থাকুক না কেন, পুরুষের অতিরিক্ত যত্নে নারী দুর্বল হতে বাধ্য। তেমনটাই হয়তো হয়েছে অনামিকার সাথে। খেতে দাও, খিদে পেয়েছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। প্রান্তিক নিজের রুমে চলে যায়, অনামিকাও রান্নাঘরে চলে যায়। মিনিট 5 পর প্রান্তিক হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে রুম থেকে। অনামিকা প্রান্তিককে চিন্তিত দেখে অনামিকা ভয় পেল। কিছু হচ্ছে? আমার রুমের পাশের রুমটায় তুমি ঢুকেছিলে। অনামিকার গলাটা শুকিয়ে গেল। প্রান্তিক কি করে বুঝে গেল অনামিকা ওই ঘরে ঢুকেছিল? ওই রুমটা তো বন্ধ, লক করা। আমি কিভাবে ঢুকবো? সত্যি বলছো তো? আমি যদি পরে জানতে পারি তুমি ওই রুমে ঢুকেছিলে, তাহলে কিন্তু আমার সব থেকে খারাপ রূপটা তুমি দেখবে। তোমাকে মেরে ফেলতেও দুবার ভাববো না আমি। অনামিকা মনের ভয়টা কমলো। প্রান্তিক শুধু সন্দেহ করছে, নিশ্চয়তভাবে কিছু জানে না। তাই অনামিকা একটা প্ল্যানটা প্রশ্ন করলো প্রান্তিককে। ওই ঘরে এমন কি আছে যেটা আমি জেনে গেলে আপনার অসুবিধা হবে? এমন কি আপনাকে মেরে ফেলতেও দুবার ভাববো না? প্রান্তিক একটু ঘাবড়ে গেল অনামিকার প্রশ্নে, কিন্তু প্রকাশ করলো না। ওই রুমে তোমার মতো আরো অনেক মেয়ে আছে। বিস্ময় চোখে অনামিকা প্রান্তিকের দিকে তাকালো। তাহলে আমি বাইরে কেন? আমাকে ওদের সাথে ভিতরে রাখুন। প্রান্তিক অনামিকার শরীর ঘেঁষে দাঁড়ালো। তুমি থাকতে চাইলেও রাখবো ওখানে, তবে ভেবে নিও মৃত মানুষদের সাথে থাকতে পারবে তো? অনামিকা চকিতে তাকালো প্রান্তিকের দিকে। মানে যারা 6 মাসের মধ্যে আমার মনের ইচ্ছা পূরণ করতে পারেনি, তাদেরকে মেরে তাদের কঙ্কাল আমি ওই রুমের মধ্যে রেখেছি। এবার তোমার পালা। যদিও তোমার হাতে এখনো 5 মাস সময় আছে। ভয়ে প্রান্তিকের কাছ থেকে সরে গেল অনামিকা। প্রান্তিক পাকাভাবে হাসলো অনামিকার দিকে তাকিয়ে। অনামিকা ভয়ে দেওয়ালের সঙ্গে সেটা দাঁড়িয়ে আছে। আমাকে মারবেন না, আমি মরতে চাই না। তাহলে ভুলেও আর ওই ঘরে পা রাখার চেষ্টা করবে না। ওই রুমে অচেনা কোনো নিঃশ্বাস পড়লেও আমি টের পাই, সেটা মনে রেখো। অনামিকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। প্রান্তিক 1 গ্লাস জল এগিয়ে দেয় অনামিকার দিকে। ভয়ে কিছু নেই, বললাম তো তোমায় মারবো না। আমি এখানে থাকবো না, আমি এই মর্গে থাকতে পারবো না। আমাকে অন্য কোথাও রাখুন প্লিজ। আগে জলটা খাও, আমি এই বিষয়ে পরে ভেবে নেব। অনামিকা প্রান্তিকের হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে ফেলে। আর জল খাবে? অনামিকা মাথা নাড়িয়ে না বলে। প্রান্তিক নিশ্চিত হয়। ডিনার রেডি করো, আমি আছি 10 মিনিটের মধ্যে। প্রান্তিক রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে এসে দাঁড়ায়। দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। এই মেয়েটা এত বোকা কেন কে জানে? একটা অবিশ্বাস্য কথাকে বিশ্বাস করে কিভাবে? ভয় পেয়ে গেল। যদিও আমার সুবিধারই হলো। ওই রুমে ঢোকার সাহস আরও কোনোদিনও দেখাবে না। এত ভীতু মেয়ে আমি জীবনেও দেখিনি। আকাশে আজ অকাল বর্ষণ। শীতের শুরুর দিকে হঠাৎই পরিবেশ আজ অশান্ত হয়ে উঠেছে। বাইরে প্রচণ্ড গতিতে বৃষ্টিপাত, আর ভিতরেও অনামিকার মনের মধ্যে
উতাল পাতাল তোলপাড় শুরু হয়েছে। যখন থেকে শুনেছে একই ছাদের তলায় মৃত মানুষদের সাথে বসবাস করেছে, সেই থেকেই ভয়ে ছিটিয়ে আছে ও। সামান্য একটু শব্দ ভয়ে কাহিল হয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় রাত 1টা, অথচ অনামিকার চোখে ঘুম নেই। হঠাৎই প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে ভয়ে চেঁচিয়ে উঠে জ্ঞান হারায়ও। প্রান্তিক ওর গোপন ঘরের মধ্যেই ছিল। অনামিকার চিৎকারের শব্দ পেয়ে তাড়াহুড়ো করে ওর ঘরের সামনে এসে প্রান্তিক। অনামিকা, কি হয়েছে? দরজা খোলো অনামিকা। এই অনু, দরজা খোলো। অনেক ডাকার পরও কোনো রকম শব্দ না পাওয়ার বাধ্য হয়ে নিজের রুম থেকে অনামিকার ঘরের ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলতেই চমকে ওঠে ও মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছে অনামিকা। প্রান্তিক তাড়াতাড়ি গিয়ে অনামিকাকে কোলে করে বিছানায় শোয়ালো। অনামিকা চোখ খুলল। এভাবে অজ্ঞান হয়ে গেলে কিভাবে অনামিকা? বেডের পাশের টেবিল থেকে গ্লাস রাখা জল নিয়ে অনামিকার চোখে দিতেই অনামিকার জ্ঞান ফেরে। চোখ খুললে ও জড়িয়ে ধরে প্রান্তিককে। আমায় মারবেন না প্লিজ, আমি বাঁচতে চাই। আমি আমার মা বাবাকে না দেখে মরতে চাই না, প্লিজ আমায় মারবেন না। প্রান্তিক নিজে ভুল বুঝতে পারল। অনামিকাকে ভয় দেখানোর জন্য ওই কথাটা বলার ওর উচিত হয়নি। অনামিকা ভয় পেয়েছে তো ঠিকই, কিন্তু শকট হয়ে আছে ও। প্রান্তিক অনামিকার মাথায় সযত্নে হাত বুলিয়ে দিল। শান্ত হও, কেউ তোমাকে মারবে না। নিজের প্রাণ থাকতে আমি তোমাকে মারবও না, আর মরতেও দেব না। অনামিকা আরো শক্ত করে জড়িয়ে প্রান্তিকের কোট। প্রান্তিক টের পেল অনামিকার শরীরে উষ্ণতার পরিমাণ। কপালে হাত দিয়েই দেখতেই ও ভয় পেল। এর রাতে কোনো ডক্টরকে পাবো না ও তার উপর এত ঝড় বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত ভয় থেকে জ্বরটা এসেছে। নিজের ওপরে খুব ঘৃণা হয় ওর। তখন যদি ওই কথাগুলো না বলতো তাহলে এই পরিস্থিতিটা তৈরি হতো না। কিচ্ছু হবে না তোমার অনামিকা, কিচ্ছু হতে দেব না তোমার। প্রান্তিক অনামিকাকে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। তারপর উঠে কিচেন থেকে একটা বাটিতে করে জল আর নিজের রুম থেকে নিজের রুমালটা এনে অনামিকার পাশে বসে। রুমালটা জলে ভিজিয়ে বারবার জল পট্টি দিতে থাকে। প্রায় আধা ঘন্টা পরও যখন জ্বরটা কমলো না, তখন বাধ্য হয়ে প্রান্তিক নিজের চেনা একজন ডাক্তারকে ফোন করলো। 6-7 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। এভরিথিং ইজ ওকে প্রান্তিক। নো, নাথিং ইজ ওকে ডক্টর। আমার ওয়াইফ অসুস্থ, খুব জ্বর এসেছে। 104-এ উঠে গেছে বডি টেম্পারেচার, নামছেই না। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি তো আসতেও পারবো না। মেডিসিন দিয়েছো? না ডক্টর, ওর প্যারাসিটামল অ্যালার্জি। অনেকক্ষণ থেকে জলপট্টি দিয়েছি, তবুও কিছুই হচ্ছে না। তাহলে এক কাজ করো, ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুয়ে দাও। প্রান্তিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল। ও ঠিক হয়ে যাবে তো ডক্টর? তোমার মতো স্ট্রং ছেলে যদি একটুকুতেও ভেঙে পড়ে কিভাবে হবে প্রান্তিক? তোমার ওয়াইফ একদম সুস্থ হয়ে যাবে, আমি যা বললাম তাই করো। প্রান্তিক ফোনটা রেখে চট করে ওয়াশরুম থেকে এক বালতি জল নিয়ে এসে বিছানার কাছে রাখলো। অনামিকাকে ঘুরিয়ে শোয়ালো প্রান্তিক। আর একটু ঘোরো। হুম, এবার ঠিক আছে। প্রান্তিক অনামিকার মাথাতে ধীরে ধীরে জল দিয়ে ধুইয়ে দিল। তারপর একটা শুকনো তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছে দিল। অনামিকা দুর্বলতার জন্য আবার শুয়ে পড়তে চাইলেও প্রান্তিক বাধা দেয়। চুলগুলো ভিজে, এখন একটু বসো। প্রান্তিক ঠেল দিয়ে বিছানার এক প্রান্তে বসলো। তারপর অনামিকাকে নিজের বুকের সাথে মিশিয়ে বসালো। অনামিকা কম্পিত কণ্ঠে বলে, কেন আমাকে দুর্বল করে দিচ্ছেন প্রান্তিক? আপনার বউ আছে, তার সত্ত্বেও কেন আপনি আমার এত কাছে আসছেন? অনামিকাকে কথা বলতে দেখে প্রান্তিক ওর কপালে হাত দিয়ে দেখলো কপালটা আগের তুলনায় ঠান্ডা। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করে দেখলো 100। একটু নিশ্চিত হলো প্রান্তিক। কি হলো বলুন, আমাকে নিয়ে এত ভাবছেন কেন আপনি? আপনার বউ আছে। প্রান্তিক হাসলো। অবচেতন মনে হলেও
তো বলেছে অনামিকা ওর প্রতি দুর্বল হচ্ছে। হোম আমার বউ আছেই তো, আর তুমি তো হলে আমার বউ, আমার শিশুর বউ। মিথ্য, শুধুমাত্র নিজের সম্মান বাঁচিয়ে রাখতে আপনি সবার কাছে আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিচ্ছেন। আসলে তো আমি আপনার অনামিকার মুখটা চেপে ধরল প্রান্তিক। আমাদের সম্পর্ক পবিত্র অনু, আইন আমাদের সম্পর্কে স্বীকৃতি দিয়েছে। তুমি আমার লিগ্যাল ওয়াইফ, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম এবং শেষ বউ। অনামিকা চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো প্রান্তিকের বিষয়টা, কিন্তু কতটা ওর বোধগম্য হলো সেটা বোঝা গেল না। আমি মায়ের কাছে যাব। প্রান্তিক তার মানে এতক্ষণ ভস্তে ঘি ঢাললো। অনামিকা ওর কোনো কথাই শোনেনি। ও ভেবেছিল অনামিকাকে সব সত্যিটা জানিয়ে দেবে, কিন্তু অনামিকা এখন শোনার মতো অবস্থায় নেই। প্রান্তিক অনামিকার কপালে স্নেহ চুম্বক দিল। আমি মায়ের কাছে যাব প্রান্তিক, আমাকে নিয়ে চলুন। যাব তো, আমরা যাব কলকাতায়, কয়েক সপ্তাহ পরই যাব। না, আমি এখনই যাব। আমরা এখন অস্ট্রেলিয়ায় আছি অনু, বলেই তো আর যাওয়া যাবে না। আমি আপনাকে ঘৃণা করি প্রান্তিক, আমি প্রীতিমকেও ঘৃণা করি। আপনারা দুজন আমার মানসিক শান্তি শেষ করে দিয়েছেন, আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছেন আপনারা। প্রান্তিকের অনুশোচনা হলো অনেক আগেই অনামিকাকে সবটা জানিয়ে দেওয়া উচিত ছিল ওর। প্রান্তিক অনামিকার কপালে নিজের কপাল ঠেকালো। আমি তোমার মানসিক শান্তি নষ্ট করি নাই অনু, বরং তোমাকে মানসিক অশান্তি থেকে দূরে রাখার জন্য সবার থেকে অনেক দূরে নিয়ে এসেছি তোমাকে। সুস্থ হও, সব বলবো তোমাকে। আমি খারাপ মানুষ নই প্রান্তিক, আমি এখনই সব শুনবো। এখন তোমার বিশ্রামের প্রয়োজন অনু, ঘুমাও। আপনি আমাকে মেরে ফেলবেন না তো? আপনি আমার কাছ থেকে কোথাও যাবেন না। আমার অভ্যাস খারাপ করে দিয়েছেন আপনি। অনামিকার সোজাসুজি স্বীকারোক্তি শুনে হাসলো প্রান্তিক। সুস্থ অবস্থায় কখনো এমন কথা বলতো না। বউ, ইউ লাভস মি। অনামিকা পিট করে তাকালো প্রান্তিকের দিকে, চোখ জ্বালা করছে ওর। নট শিওর বাট আই ওয়া। প্রান্তিকের বুকে মাথা রেখে চোখ বুঝালো অনামিকা। অতিরিক্ত জ্বরের জন্য এতক্ষণ ঘুমাতে পারছিল না। জ্বরটা একটু ছাড়তেই আর চোখ চেয়ে থাকতে পারল না ও। প্রান্তিক আস্তে করে বালিশে শুইয়ে দিল অনামিকাকে। তারপর পাশে বসে অনামিকা চুলে বিলে কাটতে থাকে। সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙলো অনামিকার। চোখ খুললেই মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলো। শরীরটা ভারী হয়ে আছে ওর। উঠে বসে চোখ রগড়ে ভালো করে তাকালো। পাশে ঘুরতে প্রান্তিককে বিছানায় বসে ঘুমোতে দেখে অবাক হলো ও। কাল রাতের কথাগুলো আবছা মনে পড়তে লাগলো ওর। প্রান্তিককে দেখে অনামিকার মায়া হলো। বেচারা ওর জন্য সারা রাত জেগে আছে। আস্তে করে নাড়া দিল প্রান্তিককে। প্রান্তিক, প্রান্তিক, আর একটু ঘুমাতে দাও বউ। বউ শব্দটা শুনে হুকুসকে তাকালো অনামিকা। তারপর ঘুমের ঘরে ভুল বকছে ভেবে পাত্তা দিল না। হ্যাঁ, ঘুমাবেন তো, কিন্তু সোজা হয়ে শোন, নাহলে গার ব্যথা করবে। প্রান্তিক লম্বা হয়ে শুয়ে পড়ল। অনামিকা ওর গায়ে চাদরটা টেনে নামতে গেলে প্রান্তিক অনামিকাকে নিজের পাশে শুয়ে চেপে ধরল। কি করছেন, ছাড়ুন। প্রান্তিক ধীরে ধীরে চোখ খুলল। অনামিকার চোখের কাছে পড়ে থাকা চুলগুলো যত্ন করে কানে গুজে দিল। অনামিকার নাকে থাকা লাল তিলটা ওপর নিজের ঠোঁট ছোঁয়ালো। অনামিকা আবেশে চোখ বন্ধ করে ফেলে। আই লাভ ইউ বউ। অনামিকা চোখ খুললো। বউ ডাকটা শুনে প্রান্তিক সজ্ঞানেও কেন তাকে বউ বলছে এটা ভেবে অবাক হয়েও। আপনি বারবার আমাকে বউ বলছেন কেন বলুন তো? বউকে মিস করছেন বুঝি? তাহলে তাকে নিজের কাছে আনছেন না কেন? প্রান্তিক অনামিকাকে জড়িয়ে ধরল আরো শক্ত করে। দুজনের মধ্যে বায়ু চলাচল নিষিদ্ধ করলো প্রান্তিক। আমি তো আমার বউয়ের কাছেই আছি। তাকে জড়িয়ে তার শরীরে ঘ্রাণ নিচ্ছি। অনামিকা প্রান্তিককে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইলেও সেটা করে উঠতে পারে না। সরুন প্রান্তিক,
জ্বর হয়েছিল আমার, আর ভুলভাল বকছেন আপনি। তোমার জ্বর হলো বলেই তো আমি আমার ভুলটা বুঝতে পারলাম। তোমাকে আর অন্ধকারে রাখবো না আমি। কিসের অন্ধকার? আমার জীবনটা তছনছ করে দিয়েছো বলেছেন, আমাকে অন্ধকারে রাখবেন না। প্রান্তিক অনামিকার দিকে তাকিয়ে হাসলো। না বউ, আমি তোমার জীবন তছনছ করিনি, বরং তোমার জীবন তছনছ হওয়া থেকে বাঁচিয়ে কয়েকটা শয়তানের দৃষ্টি থেকে তোমাকে সরিয়ে এনেছি। মানে এই আপনি ঘুমের ঘরে কি উল্টাপাল্টা বকছেন, নাকি কাল রাতে কিছু উল্টাপাল্টা খেয়েছেন? প্রান্তিক অনামিকার কথা শুনে হাসলো। অনামিকার কাঁপতে থাকা ঠোঁটটা আজ খুব আকর্ষণ করেছে ওকে। নিজের সুপ্ত ইচ্ছাটাকে বারবার দমিয়ে রাখতে চেয়েও ব্যর্থ হয়ও। অনামিকা ঠোঁটটা কয়েক সেকেন্ডের জন্য নিজের দখলে নিয়ে নেয়। অনামিকা উত্তেজনায় প্রান্তিকের চুল খামচে ধরে। কয়েক সেকেন্ডের পর ছাড়া পেতেই অনামিকা খুব জোরে জোরে শ্বাস নেয়। এটা কি হলো? চুমুটা বেশ মিষ্টি। এখন থেকে সকালবেলা ভাবছি কফি না খেয়ে এটাই টেস্ট করব। বউ থাকতে অন্য মেয়ে নিয়ে আধিক্যতা। তুমি তো আমার বউ, আমার লিগ্যাল ওয়াইফ। তোমাকে চুমু খাওয়াই লাইসেন্স আমি 40 দিন আগেই পেয়ে গেছি। লিগ্যাল ওয়াইফ কথাটা শুনে অবাক হলো অনামিকা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার কৌতূহল সম্পর্কে বুঝতে পারল। কলকাতায় যেদিন তোমাকে এনেছিলাম আমার কাছে, মনে আছে কয়েকটা পেপারে সাইন করিয়েছিলাম তোমায়? অনামিকা দীর্ঘশ্বাস ফেলল। হোম মনে আছে, কন্ট্রাক্ট পেপার ছিল। প্রান্তিক মৃদু হাসলো অনামিকার দিকে তাকিয়ে। না, উপরে পেজগুলো সব ফলস ছিল যেগুলো তুমি পড়েছিলে। ভিতরে পেজগুলো আসল ছিল যেগুলো তুমি পড়োনি। আর যেটা ছিল আমার ম্যারেজ রেজিস্টার্ড পেপার। আমার কোনো বউ নেই, তুমি আমার একমাত্র বউ। আর বাইরে নেম প্লেটে লেখা মিসেস মজুমদার হলো তুমি, মিসেস অনামিকা মজুমদার, ওয়াইফ অফ প্রান্তিক মজুমদার। চলবে। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী গল্পের জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।